ওকে, ক্লাসটা রেকর্ড হচ্ছে। আচ্ছা, প্রথমেই আমরা দেখো, আজকে আমরা দেখতেছি হচ্ছে আমাদের এসএসসি 2025 যে ফাইনাল টেস্ট পেপার সমাধান কোর্সের আন্ডারে টাইপ ভিত্তিক বহু নির্বাচনী সমাধান। তো আজকে আমাদের রসায়ন দেখতেছি, অধ্যায় 2 পদার্থের অবস্থা। এখানে আসলে যতগুলা টাইপের প্রশ্ন হয় সবগুলাই মোটামুটি দেওয়া আছে। তো আজকে আমি এখানে যতটুকু পারি তোমাদের সমাধান করে দিব, বাকিগুলো তোমাদের এইচডব্লিউ থাকবে। প্রথমে তোমরা যেটা করবা সেটা হচ্ছে আমার এই স্লাইডটাকে তোমরা কমপ্লিট করবা। ঠিক আছে, আমার এই স্লাইডটাকে তোমরা খুব ভালো মতো কমপ্লিট করবা। স্লাইডটাকে কমপ্লিট করার পরে তারপরে হচ্ছে তোমাদের হচ্ছে যে টেস্ট পেপার সাপ্লিমেন্ট গাইড যেটাই থাকুক, সেখানে যত টাইপের এই চ্যাপ্টারের প্রশ্ন আছে বহু নির্বাচনী সব করে ফেলবা। আর আরেকটা কাজ করবা, সেটা হচ্ছে কি, এগুলো সমাধান করার পূর্বে তোমরা হচ্ছে যে বইটা, কেমিস্ট্রি যে বইটা আছে সেই বইটা একটু রিডিং করবা, ওইটা একটু ইম্পর্টেন্ট। যে কেমিস্ট্রি বইটা কিন্তু তোমাদের খারাপ লেখা না, সুন্দর মতোই লেখা আছে। তো বইটা একবার রিডিং করে নিবা। এই ক্লাসটা শেষে যে এমসিকিউ গুলো আমি তোমাদের বুঝাবো, সেই এমসিকিউ গুলা এন্ড বাকি এমসিকিউ গুলা করার আগে বইটা একবার রিডিং করে নিবা। বইটা একবার রিডিং করে এই এমসিকিউ গুলা, স্লাইডের যতগুলো এমসিকিউ আছে এই পিডিএফ এর সবগুলা দেখবা, দেখে সমাধান করবা। সমাধান করে তারপরে হচ্ছে তোমাদের টেস্ট থাক গাইড থাক যেটাই থাক সেইটা থেকে সমাধান করে ফেলবা, বুঝছো? তাহলে দেখবা যে জি। আর কোনো কিছু বাকি নেই, একদম খুব সুন্দরভাবে যত টাইপের এমসিকিউ আছে তোমার কভার হয়ে যাবে। সো এটা করতে তোমার সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা লাগবে, একটা চ্যাপ্টার এমসিকিউ শেষ। তো এরকম করে যদি তুমি হচ্ছে 12টা 14টা চ্যাপ্টার এমসিকিউ করে ফেলো, দেখবা যে খুবই স্ট্রং একটা প্রিপারেশন তোমার 2 মাসের মধ্যেই হয়ে যাবে, বুঝছো না? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, প্রথমে আমাদের এই যে দেখো বিভিন্ন গ্যাসের ব্যাপন ও নিঃসরণের হার। তো আমি গত ক্লাসে সৃজনশীলের যেই টপিক ছিল আমাদের, ওই ক্লাসটা করছিলাম, রসায়নের যে সৃজনশীলের যে ক্লাসটা ছিল অধ্যায় 2 হ্যাঁ এর ভাই। উপরে। তো হ্যাঁ ওইখানে ভাই, আমি করছি। তোমাদের হচ্ছে ব্যাপন নিয়ে একদম বিস্তারিত আলোচনা করছিলাম। ব্যাপন ও নিঃসরণ একই জিনিস। তাহলে আমরা যদি এখানে দেখি ব্যাপন ও নিঃসরণের হার, তো এটা আমরা দুই ভাবে দেখছিলাম, একটা হচ্ছে আণবিক ভর দিয়ে, আর একটা হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র দিয়ে, তাই না? তাহলে এখন জি। ব্যাপন জানি কি ছিল আমাদের, জাস্ট কঠিন তরল অথবা বায়বীয় যে কোনো মাধ্যমেই হোক, আমাদের যে পদার্থগুলো আছে সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে একা একাই ছড়িয়ে পড়ার যে ঘটনা, নিজে নিজে যে ছড়িয়ে পড়ার ঘটনা, সেটা কি বলা হয় আমাদের ব্যাপন। আর যদি একটা উচ্চচাপের স্থান থেকে নিম্নচাপের স্থানে একটা সরু ছিদ্রপথে অনেক জোরে হচ্ছে কোনো গ্যাস নির্গত হয়, তাহলে সেটা হচ্ছে গিয়ে নিঃসরণ। নিঃসরণ একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া না, বাট জি। নিঃসরণের পরপরই হয় হচ্ছে ব্যাপন। ব্যাপন একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, নিঃসরণ ভাইয়া, কি একা একা ঘটে? আপনারা ঢুকতে পারতেছে না ভাইয়া? সময় মানে ঢুকতে পারে না? না, বের করে দিতেছে বলে। আচ্ছা, ওর মনে হয় এক্সট্রিমলি নেট প্রবলেম থাকলে জুমে এই প্রবলেমটা হয়। আচ্ছা, ওরে বইলো রেকর্ডেড করে নিতে। তুমি আপাতত যেহেতু জয়েন করেই ফেলছো লাইভে, তাহলে ক্লাসটা আমরা লাইভেই শেষ করি, ঠিক আছে? জি ভাই। ওকে, সো দেখো বিভিন্ন গ্যাসের ব্যাপন, আচ্ছা তাহলে ব্যাপন ও নিঃসরণের হার বলতে আমরা এখানে সবগুলা দেখবো। আচ্ছা, যেটার ব্যাপনের হার বেশি সেটার নিঃসরণের হারও বেশি, বুঝতে পারছো? তাহলে ব্যাপন ও নিঃসরণের হার আমরা বলতে পারি যার আণবিক ভর কম। আমরা কি বলতে পারি বলতো? যার আণবিক বা পারমাণবিক ভর যেটাই বলো, আণবিক ভর হচ্ছে কম, যার আণবিক ভর কম তার ব্যাপনের হার কি বলতো? বেশি। বেশি। হ্যাঁ, তাহলে ব্যাপনের হার হচ্ছে আমাদের বেশি, আণবিক ভর কম হইলে ব্যাপনের হার হবে বেশি। তো এখানে আসলে এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি প্রশ্ন আসে এই ব্যাপনের হার থেকেই, ঠিক আছে? সো ব্যাপনের হার থেকে যেহেতু সবচেয়ে বেশি প্রশ্ন আসে, সো এখানে আমি আসলে 40টা মানে 42টার মতো প্রশ্ন আছে শুধু ব্যাপনের হার রিলেটেড। তো এখানে আমি সবগুলা করে দেওয়া লাগবে নাকি আমি 5-6টা শুধু করে দিব, বুঝছো? পাঁচ জি। ছয়টা করে দিলে বাকি 40টার মতো তোমরা সলিউশন করবা। আর এটা সমাধানটা আমি তোমাদের গ্রুপে আপলোড করে দিব। এটার হ্যান্ড রাইটিং সমাধান আমার কাছে আছে, সো এটার গ্রুপে আমি আপলোড করে দিব। তোমরা করার পরে এটা আপলোড করবো আমি আরো একদিন পরে, ঠিক আছে? একদিন পরে আচ্ছা। আমার এটা তোমাদের গ্রুপে আপলোড করে দিব, এটার সলিউশন তোমরা জাস্ট এটাকে সমাধান করে সলিউশনটা মিলাই নিবা। তাহলে দেখো, প্রথমে এখানেই আসে কোন গ্যাসটির ব্যাপনের হার বেশি। তো প্রথমে বলছে ইথিলিন। ইথিলিন এটা কি বলে, এইটার রাসায়নিক সংকেত জানো বলো? ইথিলিন। এই। ইথিন আছে না, ইথিন, হুম হুম। এটাই হচ্ছে জি। ইথিলিন। ইথিনের সংকেত কি বলতো? C2H4। এই জৈব যৌগ পারো? ভাই, ওটা এটা পারি না ভাই। এই জন্য এটা পারবে না, তাহলে আপাতত মুখস্থ করো। তাহলে ইথিলিনের সংকেত হচ্ছে C2H4। অ্যামোনিয়ার সংকেত বলো তো? NH3 4। না, অ্যামোনিয়াম হইলে NH4, বাট এটা অ্যামোনিয়া, তাহলে এটা হচ্ছে NH3। যদি থাকতো তাহলে 4 হইতো। আর নাইট্রোজেনেরটা তো জানো, বলো নাইট্রোজেন লিখবো নাকি N2 লিখবো বলো তো? N2।
N2, কারণ নাইট্রোজেন দ্বিপারমাণবিক গ্যাস হিসেবে সবসময় থাকে। ফ্লোরিনের F লিখবো নাকি F2 লিখবো? F2। F2, কারণ এরা দ্বিপারমাণবিক গ্যাস হিসেবে থাকে। তো দেখো ভাইয়া, এখানে কার্বন 12×24 আর 4 কত হয় বলো তো? এটার হয়ে গিয়ে 28 গ্রাম, তাই না? আচ্ছা, জি। গ্রামে প্রকাশ না করি, ধরো এটা হচ্ছে আমাদের 28। অ্যামোনিয়া এটা কত বলো? 17, তাই না? 17। নাইট্রোজেন 14, হাইড্রোজেন 3, তাহলে এটা হচ্ছে আমাদের 17। এগুলা বের করা তো পারো, তাই না? জি তাহলে ভাই পারি। নাইট্রোজেন 14 দগুণে এটা কত বলো? নাইট্রোজেন নাইট্রোজেন আমাদের 14 দগুণে এটাও হলো 28। ওকে। আর ফ্লোরিন 19। ফ্লোরিন, আচ্ছা আমাদের এখানে ফ্লোরিনের জন্য আমরা যে এফ লিখলাম, তা এই এফ আমাদের কত বলো? 19 না? তাহলে 19 জি। দগুণে কত বলো? 28, 38। 19 দগুণে হচ্ছে আমাদের, হ্যাঁ 38, 38। তাহলে কোন গ্যাসটি ব্যাপনের হার বেশি আছে? ইথিলিন কি আমাদের ভুল হইলো? ভুল তো হওয়ার কথা না। ইথিলিন C2H4, দুইটাই তো 28 চলে আসছে। তো দুইটা 28 চলে আসলে কোনটা অ্যান্সার দিবা বলো? দুইটাই ব্যাপন 28 চলে আসছে, তাহলে যদি দুইটাই সেম অ্যান্সার চলে আসে, তাহলে যেই গ্যাসটার হচ্ছে আমাদের অনু কম, সেটাকে আমরা চাইলে অ্যান্সার দিতে পারি। ইথিলিন, 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 দাঁড়াবো, ইথিলিন তো C2H4ই। আচ্ছা, তাহলে ঠিক আছে, ওইটা আমার দেখার বিষয় না। তো এখন আমাদের কোন গ্যাসটির ব্যাপনের হার বেশি, তাহলে আমাদের আণবিক ভর হওয়া লাগবে কি বলো? কম। কম। তাহলে বলো সবচেয়ে বেশি আণবিক ভর কম কোনটা? অ্যামোনিয়া। অ্যামোনিয়া। বাট ধরো এই যে যেটা বলতেছিলাম যে ইথিলিন আর নাইট্রোজেন, এখানে আমাদের এই কোয়েশ্চেনে কোনো প্রবলেম ছিল না, বাট ইথিলিন আর নাইট্রোজেনের মধ্যে যেই যদি আণবিক ভর সেম হয়, তারপরে ব্যাপনের হার বেশি না কম, সেইটা কিসের উপর ডিপেন্ড করবে? সেটা হচ্ছে আকৃতির উপর ডিপেন্ড করবে। তো সেই ক্ষেত্রে নাইট্রোজেন দাগাইতা, যদি দুইটা সেম হইতো, বুঝছো? তো নাইট্রোজেন জি। দাগাইলেই হয়ে যেত। আর এখন যেহেতু দুইটা আলাদা, তাহলে তোমরা দাগালে বা হচ্ছে অ্যামোনিয়া। ওকে। জি ভাই। সো এটা আমাদের অ্যামোনিয়া অ্যান্সার হবে। আচ্ছা, এরপরে দেখো এখানে কোন দুটি ব্যাপন হার সমান? কোন দুটি ব্যাপন হার সমান? এখানে CH4 মানে কি? মিথেন। তাহলে কার্বন হচ্ছে 12 আর হাইড্রোজেন হচ্ছে 4, তাহলে 12 আর 4 কত বলো? 16, তাই না? আর জি। নাইট্রোজেন হচ্ছে 14, আর এটা কত বলো? 14 17। আর হচ্ছে 17। সো এইটা আমাদের কি হবে না? সেম হবে না, তাই না? এখন দেখো জি। C2H4, এটার দিকে যদি তাকাও, একটু আগে আমরা দেখছি এটা ইথিলিন, এটা হচ্ছে আমাদের কত? 28। আর কার্বন মনোক্সাইড এটা কত বলতো? 12 আর 16 না? 12 প্লাস 16 এটাও কত? 28। তো আমরা পেয়ে গেছি খ নাম্বারটা। ব্যাপনের হার সমান। তাহলে আমরা 28, 28, ঠিক আছে, খ নাম্বারটা আমাদের অ্যান্সার। ওকে। এরপরে আমাদের অ্যান্সার কত বলো? এরপরে আমরা হচ্ছে 3 নাম্বারটার দিকে যদি তাকাই, নিচের কোন গ্যাসের ব্যাপন হার সবচেয়ে কম? কম মানে কি বলতো? আণবিক ভর সবচেয়ে বেশি। অ্যামোনিয়া। জি। অ্যামোনিয়া আবার কি বলতো? 17, তাই না? জি। একটু আগে বের করে দেখাইছি। কার্বন মনোক্সাইড মাত্রই আমরা পাইলাম কত? 28। 27। এটা কার্বন মনোক্সাইড না? জি। আমরা পাইছি 28। এখন আমাদের যদি হয় ইথেন, ইথেন মানে কি বলো? C2H4, তাই না? না, জি। H8। H8। হ্যাঁ, C2H8। তাহলে C2 হলে আমাদের 12 গুণে এটা কত আসবে বলো তো? 32, জি। তাই না? হ্যাঁ, তারপরে আসছে C2H4, হ্যাঁ 12 গুণে 24। আর আচ্ছা, ভুল লিখলাম। হ্যাঁ, না ঠিকই আছে। H8 না? এই যে আমাদের হচ্ছে C2H8, CnH2n+2, এটা হচ্ছে আমাদের ইথেন। তো ইথেন যদি হয়, তাহলে আমাদের 12 গুণে 24 প্লাস 8, 32, তাহলে এটা হচ্ছে আমাদের 32। আর সালফার ডাইঅক্সাইড, 64। হ্যাঁ এটা হচ্ছে আমাদের 64, H2SO4, সালফার ডাইঅক্সাইড SO2। হ্যাঁ, সো হচ্ছে আমাদের, এই তো, তাহলে বলো সবচেয়ে বেশি নিচের কোন গ্যাসের ব্যাপন হার সবচেয়ে কম? সালফার সবচেয়ে ডাইঅক্সাইড। কম, হ্যাঁ সালফার ডাইঅক্সাইডের ব্যাপন হার। সো এটা আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে। জি। ওকে, ঠিক আছে। তো এরপরে হচ্ছে আমরা নিচের কোনটির ব্যাপন সময় বেশি? এই যে এটা এটা দেখো, ব্যাপন সময় বেশি মানে কি বলতো? ব্যাপন হার ব্যাপারটা বেশি নাকি কম? হুম, বেশি, যেটা এখন হার কম। বেশি। ব্যাপন সময় বেশি মানে বেশি সময় ধরে বেড়া ব্যাপিত হবে। হচ্ছে। হ্যাঁ, তার মানে হচ্ছে কি বলতো? বেশি সময় ধরে যদি ব্যাপিত হয়, তাহলে ব্যাপন হার কি? তো এখন হার কম। বেশি সময় ধরে যদি ব্যাপন হয়,
তাহলে ব্যাপনের হার হচ্ছে কম, রাইট। তো এখানে আমাদের অ্যামোনিয়া, এটা আবারও আমাদের কত আসছে 17, এটা আমাদের আসবে আবার 17। কার্বন ডাই অক্সাইড, এটা আমাদের কত আসবে 44। সালফার ডাই অক্সাইড, এটা আমাদের কত আসবে 32, 32, 64। আর ক্লোরিন, ক্লোরিন আমাদের কত আসবে বলো? ক্লোরিন 35.5, তার মানে আমাদের কত 70, 70। তাই না? তাহলে নিচের কোনটির ব্যাপন সময় বেশি? আমাদের কি ক্লোরিন চাইছে বলো? ব্যাপনের ব্যাপন সময়। সময়, ব্যাপন সময় বেশি, তার মানে আমাদের ব্যাপনের হার কি হইতে হবে বলো তো? কম, তাই না? জি, ব্যাপন হার বেশি, ব্যাপন সময় বেশি মানে হচ্ছে বেশি কম সময় ধরে ছড়াবে, তাহলে আমাদের ব্যাপনের হার হইতে হবে কি? বেশি কম। কম। তাহলে আমাদের ব্যাপনের হার কম, সবচেয়ে কম ব্যাপনের হার কোনটা বলো? ক্লোরিন। ক্লোরিন না? তাহলে আমাদের এই যে দেখো নিচের কোনটির ব্যাপন সময় বেশি, তো সেটা আমরা পাইলাম কত? ঘ। আচ্ছা, এরপরে দেখো আমাদের পরের প্রশ্নের অ্যান্সারটা দেখো, কোনটির ব্যাপন সময় সবচেয়ে বেশি? আবারও ওই কথা, একই কথা, এটার অ্যান্সার কোনটা হবে বলো তো? ব্যাপন সময় বেশি কোনটা? স্যার অক্সিজেন। অক্সিজেন। ব্যাপন সময়, অক্সিজেনের ব্যাপনের হার সবচেয়ে কম এবং ব্যাপন সময় হচ্ছে গিয়ে বেশি। বেশি। ওকে, ভালো 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 পারছো। আচ্ছা, নিচের কোনটির ব্যাপন হার সবচেয়ে বেশি? এটা আবার ওই একই, কোনটির ব্যাপন হার বেশি। এখন দেখো সবগুলো ব্যাপন হার রিলেটেড প্রবলেম, এগুলো তোমরা এইচডব্লিউ করবা, ঠিক আছে? এই যে আচ্ছা, নিচের কোনটি নিঃসরণের হার আছে, নিঃসরণের হারেরটা একটুখানি আমি তোমাদের করাই দিই। তো এখানে বলছে যে নিচের কোনটি নিঃসরণের হার বেশি? তাহলে নিঃসরণের হার আর ব্যাপনের হার দুইটাই কিসের উপর নির্ভর করে বলতো? আণবিক ভরের উপর নির্ভর করে। তাহলে নিঃসরণের হার বেশি হইতে হইলে আণবিক ভর কি হইতে হবে বলতো? কম হতে হবে। কম হতে হবে, রাইট। এখান থেকে দেখো, এই পানির, পানি এটা হচ্ছে পানি। আচ্ছা, এখানে আমাকে বলো, পানি এখানে কোনো অবস্থা দেয় নাই, তাহলে তুমি এটা জলীয় বাষ্প অবস্থা ধরে নিবা, তাই না? তো এটা হচ্ছে আমাদের জলীয় বাষ্প অবস্থা হলে এটার আণবিক ভর হয় 18, কার্বন ডাই অক্সাইড হয় 44, 44, অ্যামোনিয়া হয় হচ্ছে আমাদের 17, মিথেন, মিথেন হয় হচ্ছে আমাদের কত? 12, 16, তাই না? হলো। জি এটা আমাদের বলতো নিচের কোনটি নিঃসরণের হার বেশি? নিঃসরণের হার বেশি কোনটার? স্যার, ঘ নাম্বারটা মিথেন। ঘ নাম্বারটা। হ্যাঁ, এইটা নিঃসরণ, এইটার ব্যাপনের হার হচ্ছে সবচেয়ে বেশি, তার মানে এটা নিঃসরণের হারও বেশি। তো এখন তোমাদের এখানে বলছে, এখানে বলছে দেখো মিথেন, মিথেন একটা গ্যাস, মিথেনের জন্য আন্তঃআণবিক আকর্ষণ বল, এখানে আকর্ষণ, এটা হবে কি আকর্ষণ বল, রল না, এটা হবে কি বল। তো আন্তঃআণবিক আকর্ষণ বল কি দুর্বল, এটা কি সঠিক? না ভাইয়া। কেন, মিথেন কি গ্যাস না? হুম, হুম, তাহলে দুর্বলই এদের ভাইয়া। মধ্যে আকর্ষণ খুবই কম না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তাহলে আন্তঃআণবিক আকর্ষণ বল দুর্বল। ব্যাপনের হার অ্যামোনিয়াতে চেয়ে বেশি, ভালো কথা। এই অ্যামোনিয়া হচ্ছে 17, মিথেন হচ্ছে 16, তাহলে এটা হুম, সত্যি কথা যে ব্যাপনের হার অ্যামোনিয়ার চেয়ে বেশি। ব্যাপনের সময় অক্সিজেনের চেয়ে কম, ব্যাপনের সময়। আচ্ছা, অক্সিজেনের ব্যাপনের হার কি বলতো? কম না? তাহলে সময় বেশি হুম, লাগবে, তাই না? জি, ব্যাপন হচ্ছে অক্সিজেন কত, 16 × 32, তাহলে আমাদের ব্যাপনের সময় অক্সিজেনের চেয়ে কি হবে বলতো? কম। কম বলছে, তার মানে এটাও কি সঠিক। কম সময় এটা ছড়াবে না, অক্সিজেনের সময় বেশি লাগবে আর হচ্ছে এটার কম লাগবে, না মানে হ্যাঁ। আমাদের এখানে বলতে পারছি যে আমাদের তিনটাই সঠিক। ওকে। আচ্ছা, তারপর এখানে জাস্ট এই জিনিসটা একটু দেখো, ব্যাপনের হার নির্ভর করে আমাদের মাধ্যমের উপর কি ব্যাপনের হার নির্ভর করে? না ভাইয়া, আণবিক ভর। আণবিক ভরের উপর নির্ভর করে, আর হচ্ছে কি বলো, আচ্ছা মাধ্যমের প্রকৃতির উপরও করে। হ্যাঁ, মাধ্যমের প্রকৃতির উপরও করে। ধরো কঠিন মাধ্যমে ব্যাপনের হার, তরল মাধ্যমে ব্যাপনের হার, তাই না? কঠিন জি, মাধ্যমে ব্যাপনের হার আর তরল মাধ্যমে ব্যাপনের হার, বলো দুইটা কি একই না ডিফারেন্ট? একই তো। একই। এই কঠিন মাধ্যমে কি যেটা ছড়াবে, তরল মাধ্যমে আরো বেশি ছড়াবে না? গ্যাসীয় মাধ্যমে সবচেয়ে বেশি ছড়াবে না? হ্যাঁ, ধরো আণবিক এক করা স্বাভাবিক। বালুর, বালু বা ধুলাবালি, ধরো এগুলোর কথা চিন্তা করো, বালুর কণা, কঠিন পদার্থ, এইটা বেশি ছড়াবে নাকি স্প্রে মারছো গ্যাস, এইটা বেশি ছড়াবে নাকি পানি বেশি ছড়াবে বলো? স্প্রে তাড়াতাড়ি ছড়াবে। হ্যাঁ, তার মানে কি হইলো বলো, গ্যাসীয় পদার্থ খুব দ্রুত ছড়িয়ে পড়ে। ওকে, তাহলে সবচেয়ে জি, বেশি দ্রুত ছড়ায় পড়ে কে? গ্যাসীয় গ্যাস। পদার্থ, তাই না? তাহলে ব্যাপনের হার আমাদের নির্ভর করতেছে মাধ্যমের প্রকৃতির উপর, মানে মাধ্যমটা হচ্ছে কঠিন মাধ্যম, তরল মাধ্যম, নাকি তোমার হচ্ছে বায়বীয় মাধ্যম, বা পদার্থটা কঠিন নাকি তরল নাকি বায়বীয়, দুইটার উপরই, পদার্থের উপরও নির্ভর করে, মাধ্যমের উপরও নির্ভর করে, আবার আণবিক ভরের উপর তো নির্ভর করেই, আর তাপমাত্রার উপরও নির্ভর
করে। করে। ঠিক আছে, গ্যাসীয় পদার্থ বেশি, গ্যাসীয় পদার্থ তাপমাত্রা বেশি হইলে গ্যাসীয় পদার্থের অণুগুলোর গতিশক্তি অনেক বেড়ে যায়, বেশি ছোটাছুটি করে। তো দেখা গেছে যে ব্যাপন হার এটার উপরও নির্ভর করে। ওকে, সো আর কোনো নতুন প্রশ্ন আছে? তারপর হচ্ছে ব্যাপনের হার কম, ব্যাপনের হার নিচের কোনটি ব্যাপনের হার অপেক্ষাকৃত বেশি, ব্যাপনের হার অধিক, ব্যাপনের হার কম। তো এখানে একটা প্রশ্ন, এটা আমরা দেখতে পারি। বাকি সবগুলা দেখবা যে একই টাইপের প্রশ্ন, তোমরা নিজেরা নিজেরা করে নিলেই হয়ে যাবে। এখানে দেখো ব্যাপনের ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক। তো এখানে আমাদের ব্যাপনের ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক, এখানে দেখো এটা হচ্ছে মিথেন, আর এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এটা হচ্ছে অ্যামোনিয়া। তো এটা তো সঠিক না, কারণ মিথেন হচ্ছে আমরা জানি কত, বলো মিথেন কত? মিথেন হচ্ছে আমরা জানি 16, কার্বন ডাই অক্সাইড জানি আমরা 44, আর অ্যামোনিয়া আমরা জানি কত, বলো নাম্বারটা হবে 17। তাহলে আমাদের এটা আগে হওয়ার কথা ছিল, তো এটা হয়নি। তো এইটা আমাদের একটুখানি আমরা দেখি, এটা কত, এটা হচ্ছে আমাদের অ্যামোনিয়া, অ্যামোনিয়া হচ্ছে 17, H2S আমাদের এটা কত 34, আর কার্বন ডাইঅক্সাইড এটা 44। তাহলে বলতো এইটা, এই ক্রমটা ঠিক আছে না? জি, তো ঘ এইটার নাম্বারটা ব্যাপনের হার সবচেয়ে বেশি, এইটা তার চেয়ে বেশি, আর এটা হচ্ছে সবচেয়ে কম। তাহলে আমাদের খ নাম্বারটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সো এটা আমরা দেখলাম কোনটি ব্যাপনের হার নিচে কোনটি ব্যাপন আগে হবে। আচ্ছা, তাহলে এই যে কোনটি ব্যাপনের হার বেশি, আচ্ছা এগুলো সবই সেম টাইপের প্রশ্ন। এইটা আমরা একটুখানি দেখতে পারি, এটা আমরা একটু দেখতে পারি যে নিচের কোনটির ব্যাপন আগে হবে, এটার মানে কি বল? ব্যাপনের হার যার বেশি তার ব্যাপনই আগে হবে। তো এটা কোনটা হবে বলো তো? এই যে এটা হচ্ছে আমাদের গ্যাসিয়াস, তো এটা হচ্ছে আমাদের 17, এটা হচ্ছে আমাদের কত 18, এটা হচ্ছে আমাদের কত 44, আর এটা হচ্ছে আমাদের 64। বলো কোনটা সবচেয়ে বেশি আগে হবে? ক অ্যামোনিয়া। নাম হ্যাঁ, জি। তাহলে নিচের কোনটির ব্যাপন আগে হবে? তাহলে আপকে হবে হচ্ছে আমাদের অ্যামোনিয়া। কোন গ্যাসটির নিঃসরণ হার সবচেয়ে বেশি, এটা তোমরা পারবা। তারপরে ব্যাপনের হারের অধক্রম, এটা একটুখানি দেখাইতে পারি, অধক্রমটা একটুখানি দেখাইতে পারি। জলীয় বাষ্প কোনটি নিঃসরণের হার সবচেয়ে বেশি, কোন গ্যাসের ব্যাপনের সময় সবচেয়ে, আচ্ছা বাকিগুলো সব পারবা। এরপর এটা একটুখানি দেখাইতে পারি, দেখো 23 নাম্বারটা একটু দেখাইতে পারি যে এটা কি, হিলিয়াম, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেনের ব্যাপন হারের অধক্রম। অধক্রম মানে কি বলতো? বড় সিরিয়াল থেকে মেনটেন। ছোট নাকি জি, ছোট থেকে বড়? ছোট থেকে বড়। না, বড় থেকে ছোট। ঠিক আছে, যার ব্যাপনের হার বেশি সে আগে আসবে। আর হচ্ছে যেমন হিলিয়াম, হিলিয়াম হচ্ছে আমাদের 2, হাইড্রোজেন আমাদের কত বলো? হাইড্রোজেন হ্যাঁ, হাইড্রোজেনও হচ্ছে 2, বাট এটা একটা গ্যাস। তাহলে আমরা এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে, আর অক্সিজেন, অক্সিজেন অক্সিজেন কত বলো? ষোলো, অক্সিজেন কত? 32, দুইটা 32, হবে। আর নাইট্রোজেন হচ্ছে আমাদের 14, তাই না? তাহলে সবার আগে আমার কে আসবে বলো? সবার আগে আমার কে আসে বলো? বলো সবার আগে সবার আগে কে আসবে? হিলিয়াম, না হাইড্রোজেন। সবার আগে যেটা আমাদের আসবে, হিলিয়াম আসবে না হাইড্রোজেন আসবে? আচ্ছা, আমি হাইড্রোজেন। একটু মনে হয় আমি একটু ভুল লিখছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হিলিয়াম তো 4, হিলিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 2, বাট ভর কত? 4, তাই না? জি। হুম। তো এখন আমাদের সবার আগে কে আসবে বলো? হাইড্রোজেন আসবে। হাইড্রোজেন পরে হিলিয়াম। হ্যাঁ, অধক্রম বলছে, তার মানে বড় থেকে ছোট হবে। তাহলে হাইড্রোজেন, তারপর হচ্ছে কি হিলিয়াম, হিলিয়াম পরে তারপর হচ্ছে কি বলো নাইট্রোজেন, নাইট্রোজেন। তারপর হচ্ছে কি অক্সিজেন। আছে অক্সিজেন। অপশনে, এই যে সি। জি। আচ্ছা, এখন এখান থেকে দেখো কোনটির নিঃসরণের হার সবচেয়ে বেশি, এগুলা পারবা, এগুলা পারবা। এরপরে আমি চলে যাই, এরপরে হচ্ছে এটাও পারবা, এগুলাও পারবা, এগুলাও পারবা। আচ্ছা, এটা একটুখানি দেখো, এটা সেমি কোয়েশ্চেন বাট একটুখানি ডিফারেন্ট ভাবে চাইছে, সো এটা আমি একটু দেখাইতে পারি। তো এখানে বলছে 4টি গ্যাস যারে যথাক্রমে হচ্ছে আমাদের মিথেন আমরা বের করে ফেলি। এই যে মিথেন, এটা কত বলো? 16 না? জি। মিথেন 16, অ্যামোনিয়া হচ্ছে 17, কার্বন ডাই অক্সাইড হচ্ছে 44, নাইট্রোজেন হচ্ছে আমাদের 28। সংগ্রহ করা আছে, ঢাকনা খুলে দিলে কোন জারটি সবচেয়ে আগে গ্যাস শূন্য হবে? মানে ঢাকনা খুলে দিছো, গ্যাসগুলো বের হচ্ছে, যার ব্যাপনের হার বেশি সে দ্রুত বের হবে। তাহলে কোন গ্যাসটি সবার আগে শূন্য হবে? মানে যেই গ্যাসের ব্যাপনের হার সবচেয়ে বেশি কম সেটা সবার আগে বের হয়ে যাবে, এন্ড ওইটারই হচ্ছে গিয়ে কি হবে বলতো, সবচেয়ে আগে শূন্য হবে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? সিএইচ এটা না? ফোর সিএইচ জি। ফোর 12 আর 4 16, তাহলে আমাদের মিথেন। তাহলে মিথেন সবার আগে হচ্ছে তোমার কি হবে, গ্যাস শূন্য হবে, যার মানে প্রথম গ্যাস। বুঝছো? জি। ওকে, এরপরে হচ্ছে আচ্ছা এখান থেকে জাস্ট এই প্রশ্নটা একটু আমরা দেখতে পারি। সেটা হচ্ছে সরু ছিদ্রপথে দেখা যায়
এই যে হ্যাঁ, সরু ছিদ্রপথে কোনো গ্যাসের উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলে বের হয়ে আসার প্রক্রিয়াকে কি বল? তুমি বলবো, এটা আমাকে নিঃসরণ। বলো। নিঃসরণ। এই তো সাবাস পারছো। তো এটা গেল, এরপরে হচ্ছে বাকিগুলো সব তোমরাই পারবে। এখন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক টাইপটার মধ্যে জাস্ট দুইটা জিনিস জানলেই হবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। দেখো ভাইয়া, নর্মালি আমাদের সালফার নামে একটা মৌল আছে। কি আছে? সালফার। সালফার নামে একটা মৌল আছে। সেই সালফার মৌলটা প্রকৃতিতে প্রচুর পরিমাণে একদম কঠিন অবস্থায় পাওয়া যায়। কোন অবস্থায় পাওয়া যায়? কঠিন অবস্থায়। কঠিন অবস্থায় পাওয়া যায়। তো সালফার নামে একটা মৌল আছে। সালফার মৌলটাকে পাওয়া যায় হচ্ছে গিয়ে কঠিন অবস্থায়, এবং এটাকে হচ্ছে তোমার 115, হ্যাঁ, 115 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলেই, 115 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলেই সালফারটা হয়ে হয়ে যায় কি বলতে, গলিত হয়ে যায়, গলতে শুরু করে, গলিত অবস্থায় চলে যায়, গলিত হয়ে যায়। ঠিক আছে, গলিত হয়ে যায়। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 15 ডিগ্রি মানে সেলসিয়াস হ্যাঁ, গলিত মানে তরল হয়ে যায়, আমরা ডিরেক্টলি বলতে পারি যে হচ্ছে তরল হয়ে যায়, তরল, তরল হয়। ঠিক আছে, 115 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল হয়। তাহলে এটাই হচ্ছে কি, আমাদের যেই তাপমাত্রায় গলতে শুরু করে বা গলে যায়, সেটাই হচ্ছে আমাদের কি বলতো, গলনাঙ্ক না? এটাই হচ্ছে জি, আমাদের কি, গলনাঙ্ক। গলনাঙ্ক। তাহলে সালফারের গলনাঙ্ক হচ্ছে 115 ডিগ্রি সেলসিয়াস, তাই না? জি, ওকে, সো এটা হচ্ছে আমাদের বিশুদ্ধ। এখন সালফার, দেখো, সালফার, আচ্ছা, এই এই গলনাঙ্ক দিয়ে আবার বিশুদ্ধতাও পরীক্ষা করা হয়। যদি 115 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও তোমার হচ্ছে সালফার না গলে, ঠিক আছে, মনে করো 115 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে দিছো, কিন্তু সালফার এখনো গলে নাই। যদি এরকম হয় যে 115 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সালফার না গলে, তাহলে হচ্ছে গিয়ে আমরা বলবো এটা বিশুদ্ধ না। জি, বিশুদ্ধতা পরীক্ষা আমরা গলনাঙ্ক দিয়ে করতে পারি, ঠিক আছে। বিশুদ্ধ জি, নয়। তাহলে বিশুদ্ধ নয় মানে যদি 115 ডিগ্রি সেলসিয়াস না হয়, যদি 115 ডিগ্রি সেলসিয়াস এটা গলতে শুরু না করে, তাহলে এইটাকে আমরা কি বলবো বলতো, বিশুদ্ধ নয়। তো একটা সালফার নামে মৌল আছে, সেটা নর্মাল স্বাভাবিক তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে, 115 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে এটা গলতে শুরু করে, তাহলে এটার গণনাঙ্ক হচ্ছে আমাদের 115 ডিগ্রি সেলসিয়াস। আর এইটা দিয়ে আমরা সালফারের বিশুদ্ধতাও পরীক্ষা করতে পারি। যদি সালফারটার সাথে অন্য কোনো ধাতু না দেওয়া থাকে, তাহলে সালফারটা অবশ্যই কিসে থাকে বলতো, বিশুদ্ধ। তো বিশুদ্ধ অবস্থায় ওই সালফারটা তোমার হচ্ছে 115 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলতে শুরু করে দেয়, ওটার গলনাঙ্ক হচ্ছে 115 ডিগ্রি সেলসিয়াস। বুঝছো তো? যদি 115 ডিগ্রি সেলসিয়াস দেওয়ার পরে গলতে শুরু করে, তখনই আমরা বলে দিচ্ছি এটা বিশুদ্ধ। আর যদি না করে, তাহলে আমরা বলি যে না, এটা বিশুদ্ধ না। বুঝতে পারছি? জি ভাইয়া, তো বুঝতে পারছি। আবারও আমাদের এই সেম কোয়েশ্চেনটাই আসছে যে সালফারের, সালফারের গলনাঙ্ক, এই যে বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক কত, এটাও কত বলো তো, 115 ডিগ্রি সেলসিয়াস, তাই না? আচ্ছা, জি, তাহলে দেখো, গলনাঙ্ক নির্ণয়ের মাধ্যমে কোন পদার্থের বিশুদ্ধতা জানা যায়? বলো বলো বলো, মাত্রই আমি তোমাকে দেখাইলাম সালফার। যে সালফার, সালফারের গলনাঙ্ক দেখেই আমরা বুঝতে পারি যে হচ্ছে এটা বিশুদ্ধ কি বিশুদ্ধ না। এখন দেখো, সেম ভাবে এতক্ষণ যেই কথাগুলা বলছি না, তো এই জি, কথাগুলা ইউরিয়ার জন্য প্রযোজ্য। এই কথাগুলা কি, ইউরিয়ার ইউরিয়ার জন্য। জন্য প্রযোজ্য। গলনাঙ্কের মাধ্যমে আমরা দুইটা ধাতুর বিশুদ্ধতা পরিমাপ করি, একটা হচ্ছে গিয়ে সালফার, একটা হচ্ছে কি আমাদের সালফার, আর একটা হচ্ছে আমাদের কি বলতো, ইউরিয়া। একটা হচ্ছে আমাদের সালফার, আর একটা হচ্ছে কি, ইউরিয়া। ইউরিয়া। তো এই দুইটা যে ধাতু আছে, তাদের গলনাঙ্কের মাধ্যমে, তাদের গলনাঙ্ক নির্ণয়ের মাধ্যমে তাদের বিশুদ্ধতা আমরা পরিমাপ করি। সালফারের জন্য 115 ডিগ্রি সেলসিয়াস যদি হয়, তাহলে বুঝবো 115 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি গলতে শুরু করে, তাহলে আমরা বুঝবো সালফার বিশুদ্ধ। আর ইউরিয়ার জন্য 133 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি গলতে শুরু করে, তখন তাকে আমরা কি বলবো বলতো, বিশুদ্ধ। ঠিক বিশুদ্ধ। আছে, হ্যাঁ, তার মানে জি, এটা হচ্ছে আমাদের সালফারের গলনাঙ্ক, এটা হচ্ছে আমাদের সালফারের গলনাঙ্ক। আর এটা হচ্ছে আমাদের কার গলনাঙ্ক বলতো, ইউরিয়ার গলনাঙ্ক। ইউরিয়া কি বলতো, ইউরিয়া হচ্ছে একটা সার, ইউরিয়া হচ্ছে একটা সার। তো এটা হচ্ছে আমাদের ইউরিয়ার গলনাঙ্ক। তাহলে এখানে আমাদের কোনটা অপশন কোনটা বলো, 133 ডিগ্রি। সো এইভাবে আবার একই প্রশ্নটা দুইবার চলে আসছে, এটাও 133 ডিগ্রি। ওকে, সো এখান থেকে জাস্ট আমরা পরের প্রশ্নে যদি চলে যাই, তো এখানে আমাদের পরের প্রশ্ন কি বলছে, মোম গলনে, মোমের তাপমাত্রা গলনাঙ্কে পৌঁছালে তার কোন কোন অবস্থা পরিলক্ষিত হয়? গলনাঙ্কে পৌঁছাবে বলছে, তাহলে মোম যখন গলতে শুরু করে, অবভিয়াসলি একটা কঠিন অবস্থা থাকে, আর একটা কি, তরল অবস্থা থাকে। তাহলে কঠিন ও তরল অবস্থা থাকে, তাই না? জি। আচ্ছা, এরপরে বলছে আমাদের তরল পদার্থ কখন গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয়? এটার অ্যান্সার তোমার থেকে আমি চাই, বলতো কোনটা? তাপ প্রয়োগ করলে, চাপ বাড়ালে, তাপমাত্রা স্ফুটনাঙ্কে পৌঁছালে, নাকি তরলে গতিশক্তি বৃদ্ধি পেলে? বলো। তাহলে গতিশক্তি বৃদ্ধি পেলে।
তরলের গতিশক্তি বৃদ্ধি পেলে নাকি তাপমাত্রা স্ফুটনাঙ্কে পৌঁছাইলে তরল পদার্থ কখন গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয়? তাপমাত্রা স্ফুটনাঙ্ক পৌঁছালে। দেখো, তাপমাত্রা যখন স্ফুটনাঙ্কে পৌঁছে যায় তারপরে আস্তে আস্তে কি হইতে থাকে বলতো? আন্তঃআণবিক গ্যাসীয় শক্তি একদম বেড়ে যায়, আস্তে 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 কি হয় গ্যাসীয় বলো? গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হতে থাকে। মনে আছে আমরা যে তাপীয় বক্ররেখার গ্রাফেও দেখছিলাম, তাপমাত্রা যখন স্ফুটনাঙ্কে পৌঁছায় তখন গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয়। তাহলে আমাদের অপশন কোনটা বলতো? গ, ক নাম্বারটা আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এরপরে দেখো আমরা 8 নাম্বারটা যদি দেখি, স্ফুটনাঙ্ক তাপমাত্রায় কি ঘটে? তুমি আমাকে এটা একটুখানি অ্যান্সারটা বলো, বলো কি হবে স্ফুটনাঙ্কে? স্ফুটন তাপমাত্রা, আচ্ছা স্ফুটন তাপমাত্রাটা আমি একটুখানি তোমাদের বুঝাই নি। স্ফুটন তাপমাত্রা কি বলো, বুঝো এটা? স্যার স্ফুটনাঙ্কর আগের অবস্থাটাই তো। হ্যাঁ, স্ফুটন তাপমাত্রায় কি ঘটে? হ্যাঁ, স্ফুটনাঙ্কের, মনে করো স্ফুটনাঙ্ক আর স্ফুটন তাপমাত্রা কাইন্ড অফ সেম জিনিস, এটাই মনে করো জাস্ট। তো স্ফুটন তাপমাত্রায় কি ঘটে? তাপ শক্তি প্রয়োগে তাপমাত্রা বৃদ্ধি পায়, তাপমাত্রা নির্দিষ্ট থাকে, চাপ স্থির থাকে, কোনটা বলো? 1 আর 2। তাপ শক্তি, আচ্ছা স্ফুটন তাপমাত্রায় যেটা হচ্ছে ঘটে, তাপমাত্রা কিন্তু, আচ্ছা ধরো গলনাঙ্কে পৌঁছে গেলে বা স্ফুটনাঙ্কে পৌঁছে গেলে, যে অবস্থাতেই পৌঁছে যায়, তাহলে সেখানে কি হয় বলতো? তাপ দিবা কিন্তু তাপমাত্রা বাড়ে না। যখন জি স্ফুটন তাপমাত্রা মানে কি, যখন স্ফুটনাঙ্কে পৌঁছে গেছে এরপরে যেই তাপটা হচ্ছে, মানে যেই তাপমাত্রাটা ধরে রাখে সেটাই হচ্ছে স্ফুটন তাপমাত্রা। যেমন গলন তাপমাত্রাও আছে, গলনাঙ্কে পৌঁছানোর পর পুরো গ্যাসটা গলতে যেই তাপমাত্রা প্রয়োজন হয় সেটাই কি গলন, মানে যে তাপমাত্রাটা ধরে রাখে সেটাই গলন তাপমাত্রা। তো স্ফুটন তাপমাত্রা, স্ফুটনাঙ্কে পৌঁছানোর পর তোমার হচ্ছে বাষ্পে পরিণত হওয়ার জন্য সেটা আমরা যে তাপমাত্রার প্রয়োজন হয় সেটাই কি বলতো? স্ফুটন তাপমাত্রা। তো স্ফুটন তাপমাত্রায় তুমি যতই তাপ প্রয়োগ করো তাপমাত্রা কি হবে না? বৃদ্ধি পায় বাড়বে না, না। পাবে না, বৃদ্ধি পাবে না। মনে আছে এই যে আমরা গ্রাফে যখন দেখছিলাম, এই যে ধরো এখানে তরল থেকে স্ফুটনাঙ্কে পৌঁছে গেছে তারপরে আর তাপমাত্রা বাড়ে না, এখানে শুধুমাত্র, মনে আছে এই গ্রাফটা? মনে আছে ওই হ্যাঁ ওই ভাই। ক্লাসের থেকে? তো এখানে তাপমাত্রা বাড়ে বলো? না ভাইয়া, তাহলে সেম হচ্ছে থাকে। আমাদের, হ্যাঁ, তাপ শক্তি প্রয়োগে তাপমাত্রা বৃদ্ধি পাবে না স্ফুটন তাপমাত্রায়, বুঝছো? সো জি। এইটা হচ্ছে কি আমাদের অ্যান্সার কি হবে? তাপমাত্রা নির্দিষ্ট থাকবে আর চাপ স্থির থাকবে। থাকবে থাকবে। যে হ্যাঁ, খ তাহলে আমাদের নাম্বারটা। 2 আর 3। আচ্ছা, তাহলে এরপরে হচ্ছে আমাদের নেক্সট টাইপে আমরা চলে যাই, পদার্থের ঊর্ধ্বপাতন। ওকে, আচ্ছা তাহলে আমরা এখন এই টাইপটা বোঝানোর আগে ঊর্ধ্বপাতন বিষয়টা একটুখানি আমি তোমাদের বুঝিয়ে দিই। দেখো, যেই সকল পদার্থকে তাপ প্রয়োগ করলে এরা তরল অবস্থা প্রাপ্ত হবে না, মানে তরলে যাবে না, সরাসরি কোথায় চলে যাবে বলতো? বাষ্পে রূপান্তরিত হয়ে যাবে। যে সকল পদার্থকে তুমি তাপ দিবা ঠিকই, কিন্তু এরা কি হবে না বলতো? পরিণত না তরলে হয় বাষ্প। রূপান্তরিত হবে না, সরাসরি বাষ্পে হয়ে যাবে। তো তাদেরকে আমরা বলবো ঊর্ধ্বপাতিত পদার্থ। তো আমি সবগুলা ঊর্ধ্বপাতিত পদার্থ তোমাকে আগে লিখে দেই। তো ঊর্ধ্বপাতিত পদার্থের মধ্যে সবার আগে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের, ধরো কি আছে, ধরো আমরা কঠিন কার্বন ডাই অক্সাইড নিই, কঠিন কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, ডাই অক্সাইড। তাহলে কঠিন কার্বন ডাই অক্সাইড আছে, লিখো লিখো লিখো, খুবই ইম্পর্টেন্ট এটা, CO2। বাট এটার পাশে দেখবা ছোট্ট করে এস লিখে থাকা লাগবে। যদি CO2 দেখো তাহলে লিখবা ছোট করে, যদি এস থাকে, যদি ছোট করে জি থাকে তাহলে কিন্তু সেটা ঊর্ধ্বপাতিত পদার্থ না, কারণ ওটা অলরেডি গ্যাসীয় অবস্থায় আছে। বাট ছোট করে যদি এস থাকে এটা বোঝায় সলিড স্টেট, মানে কঠিন অবস্থা। সলিড স্টেট মানে হচ্ছে কঠিন অবস্থা, তখন বুঝবা এটা একটা ঊর্ধ্বপাতিত পদার্থ। তাহলে আমি কি লিখে দিচ্ছি বলো? ঊর্ধ্বপাতিত পদার্থগুলো আমি তোমাকে লিখে দিচ্ছি, তাই না? জি। ঊর্ধ্বপাতিত পদার্থ, পাতিত পদার্থ আমি এগুলা লিখে দিচ্ছি। তাহলে প্রথমে আমরা যেটা পাইলাম সেটা কি বলতো? কঠিন কার্বন ডাই অক্সাইড। এরপর আমরা জি। পাবো হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড লিখো, অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম ক্লোরাইড। সো দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড, তো অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত কি বলো? NH4Cl, তাই না? ওকে, তো এটা হচ্ছে আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl। ওকে, এরপরে হচ্ছে আমরা পাবো কর্পূর। আমরা কি পাবো বলতো? কর্পূর। কর্পূর, কর্পূর। তাহলে কর্পূরের সংকেত বলতে পারবা? C10 C10H16O, তাই না? এটা হচ্ছে আমাদের জি। কর্পূর। এরপর হচ্ছে আমাদের কি বলতো? ন্যাপথালিন। এরপরে আছে আমাদের ন্যাপথালিন। ন্যাপথালিন সংকেত মনে আছে?
জি ভাইয়া। বলো তো ন্যাপথলিন কি? C10H8। নেপথলিন। C10H8। হ্যাঁ, C10H8, C10H8। আর কি কি আছে বলো তো? আয়োডিন আছে, আয়োডিন আছে না? জি আয়োডিন আছে। নিশা দল আছে। আয়োডিন হচ্ছে I2, ঠিক আছে। আচ্ছা, এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটাই হচ্ছে নিশাদল। এই তো ঝামেলাটা বাজিয়ে ফেলাইতেছিলা। এটাই হচ্ছে নিশাদল। অ্যামোনিয়াম ক্লোরাইড যেটা, সেটাই কি বলো? নিশা দল। নিশাদল। এটা কি জানতা না? না ভাইয়া। এটাই হচ্ছে নিশাদল। এটাই হচ্ছে আমাদের নিশাদল। তাহলে কঠিন কার্বন ডাই অক্সাইড, নিশাদল বা অ্যামোনিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে আমাদের কর্পূর, ন্যাপথালিন, আয়োডিন, আর হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইড, AlCl3। তাহলে আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এটা সংকেত কি বলতো? সি সি AlCl3। ওকে, সো এই কয়েকটা পদার্থই হচ্ছে আমাদের ঊর্ধ্বপাতিত পদার্থ হিসেবে সবচেয়ে বেশি আসে। সো এই কয়েকটা জানলেই দেখবে এদের মধ্যে থেকে কোন একটা তোমার কাছে চলে আসছে। সো দেখো এখানে নিম্নের কোন যৌগটি ঊর্ধ্বপাতন হয় না? কোনটা হয় না বলো? এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের হয়, কর্পূর হয়, নিশাদলের হয়, তুতের হয় না, জি তাই না? কোনটি জি ঊর্ধ্বপাতিত পদার্থ বলো? এই যে সবই বলে দিছে, আর কি বলবো, আয়োডিন ঊর্ধ্বপাতিত পদার্থ লিখাই আছে, দেখছো? এরপর দেখো জি কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ, আবার সংকেত দিয়ে দেওয়া আছে, বলো এখানে কোনটা হবে? কোনটা হবে? এই যে C10H8, দেখছো এখানে C10H8, এটা কি বলো? ন্যাপথালিন না? ন্যাপথালিন, তাই তো? আচ্ছা, নিচের কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ? আবার এটাই চলে আসছে। এই যে দেখো এখানে আমরা কোনটা বলবো, এই যে এখানে খেয়াল করো, কার্বন ডাই অক্সাইড আছে কিন্তু। জি তেরো। কার্বন ডাই অক্সাইড দেখাই কিন্তু অ্যান্সার দেওয়া যাবে না। কার্বন ডাই অক্সাইড আছে, বাট এটা জি আছে, তার মানে এটা হবে না, এটা এস থাকলে হইতো। এটা আমাদের হবে না, ঠিক আছে। তাহলে আমাদের কোনটা হবে বলতো? এই যে C10H16O, তার মানে আমাদের এটা কি? কর্পূর, তাই না? জি কর্পূর হচ্ছে অ্যান্সার। এটা মাথায়, আমি এই জন্যই বলছি যে কার্বন ডাই অক্সাইড দেখার সাথে সাথে সবাই দাগিয়ে দেয়, স্টেট আর খেয়াল করে না, বুঝছো? আর এই সংকেত গুলাই জানে না অনেকে। তো সংকেতও জানতে হবে, নামও জানতে হবে, তাহলে গিয়ে তুমি এগুলো যেভাবেই আসুক সেভাবেই পারবা। তো দেখো আরো কি কিভাবে আসতে পারে। তো এখানে আমাদের আরেকভাবে আসলো, নিচের কোনটি ঊর্ধ্বপাতন যোগ্য পদার্থ, আবার একই কথা, নিষেধল। এরপর হচ্ছে কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ, আবারও দিয়ে দিছে সেই একই প্রশ্ন। সো এটা আমাদের কোনটা বলো? অ্যামোনিয়াম ক্লোরাইড, এই যে এটা, দেখছো জি কত সহজ এগুলা। কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ, কোনটা বলো বলো বলো? এটা হচ্ছে আমাদের নিশাদল। এই তো নিশাদল। নিচের কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ হয়, বলো কোনটা কোনটা কোনটা? হ্যাঁ, ক নাম্বারটা। এই তো ঘ নাম্বারটা পাইরা গেছো। তারপর হচ্ছে আমাদের এরপরে বলছে কোন গ্যাসটি কঠিন অবস্থায় ঊর্ধ্বপাতিত। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে দুইটা দুইটা টপিকই, দেখছো দুইটা টাইপই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ব্যাপনের হার আর একটা হচ্ছে ঊর্ধ্বপাতন, তাই না? তো জি এইভাবে টাইপ ওয়াইজ করতেছি, তোমরা জাস্ট খালি করবা কি, যে হচ্ছে তোমরা যাবা, গিয়ে ওই যে যেভাবে বললাম বইটা পড়বা, বইটা পড়ে স্লাইডটা কমপ্লিট করে তারপর হচ্ছে তোমার টেস্ট পেপার গাইড যেটাই থাক, তুমি খালি দেখবা যে ভাইয়া যেভাবে টাইপ ওয়াইজ সমাধান করতেছি সবকিছু তোমরা পারতেছো কিনা। বাট বইটা একটু, কেমিস্ট্রির জন্য বইটা রিডিং পড়তে হবে। ফিজিক্সের বা অন্যান্য সাবজেক্টের আমি বলবো না বই পড়ো, বাট কেমিস্ট্রির জন্য বইটা একটু তোমাদের পড়তেই হবে, ঠিক আছে? তো বইটা একটু পড়ে তারপর হচ্ছে ভাইয়ার স্লাইডটা ভালো মতো পড়ে, এরপরে তুমি যদি একটা টেস্ট পেপার গাইড বা যাই থাক, এখানে তো ভাইয়া একদম সিলেক্টিভ কোশ্চেন দিছি, তাও অনেক যত টাইপের প্রশ্ন আসতে পারে, দেখতেই তো আসো, তাই না? প্রশ্ন তো আর জি কম দেই নেই, এমন তো না একটা টাইপ দিয়ে দুই তিনটা প্রশ্ন বুঝাই দিচ্ছি, প্রায় 150-200-র মতো প্রশ্ন করা দিচ্ছি এক একটা চ্যাপ্টারের, ঠিক আছে? তারপরেও টেস্ট পেপার, সাপ্লিমেন্ট, গাইড যেটাই থাক, সবগুলা সলভ করে দেখবা যে পারতেছো কিনা, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, কোন গ্যাসটি কঠিন অবস্থায় ঊর্ধ্বপাতিত হয়? এটা তো বুঝেই গেছো, কোনটা বলো? সি CO2। কোনটা? না না হ্যাঁ, CO2। খ, কার্বন ডাই অক্সাইড। কোন পদার্থটি ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় সম্পূর্ণ হয়, বলো? কি বলছে? কোন পদার্থটিতে ঊর্ধ্বপাতন প্রক্রিয়া সম্পূর্ণ, কোনটা বলো? আয়োডিন, তাই না? আয়োডিন। কোনটি ঊর্ধ্বপাতিত মৌলিক পদার্থ, এইবার বলো দেখি, কোনটি ঊর্ধ্বপাতিত মৌলিক পদার্থ? ন্যাপথালিন, আয়োডিন। কর্পূর, কঠিন কার্বন ডাই অক্সাইড, আয়োডিন। দেখছো না, আয়োডিনের মধ্যে শুধু আয়োডিনই থাকে, আর কিচ্ছু থাকে না, এই জন্য এটা মৌলিক পদার্থ। তো যারা যারা বুঝবা না, তাহলে আয়োডিনের মধ্যে, এই যে ন্যাপথালিনের মধ্যে তো আমরা দেখছি C10H8, কার্বন আর হাইড্রোজেন থাকে। কর্পূরের মধ্যে দেখছি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকে। কার্বন ডাই অক্সাইডের মধ্যে দেখছি কার্বন আর অক্সিজেন থাকে। আয়োডিনে শুধুমাত্র আয়োডিন ছাড়া আর কিছু থাকে না। এই জন্য এটা হচ্ছে আমাদের মৌলিক ঊর্ধ্বপাতিত পদার্থ। কথা বুঝছো না? জি ভাইয়া। ওকে, সো এই চ্যাপ্টার মনে হয় তুমি আগে থাকতেই ভালো মতো পারো না? স্যার পড়া হয়েছে ভাই, এগুলা পরীক্ষা সময় পড়ছিলাম।
আচ্ছা, নিচের কোনটি উর্ধ্বপাতিত বস্তু বলো এটা। আচ্ছা, ঊর্ধ্বপাতিত সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, ক নাম্বারটা? হ্যাঁ হ্যাঁ, যেহেতু আমাদের এখানে কোনো স্টেট দেয় নাই, এটা গ্যাসীয় স্টেট দিছে, এটার সাথে কোনো স্টেট দেয় নাই, তার মানে এটাই হবে আমাদের অ্যান্সার। রাইট। তো এখানে আমাদের আর এই টাইপের আর দুইটা আছে। তো এখানে দেখো নিচের কোন পদার্থটি ঊর্ধ্বপাতন ঘটে, সেটা হচ্ছে আমাদের কোন আয়োডিন। পদার্থটি ঘটে, আয়োডিন আয়োডিন। ঘটে। নিচের ঊর্ধ্বপাতন যোগ্য পদার্থ হচ্ছে কোনটা বলো, আয়োডিন। আচ্ছা, এখানে দেখো এই টাইপ 4-এর এইখানে একটা জিনিস অ্যাড করার কথা ছিল, আমি হয়তো বা ভুলে গেছি। তুমি একটুখানি বইয়ে একটা ছক আছে, ওই ছকটা বইয়ে সুন্দর করে দেওয়া আছে, তো আমি ওই বইয়ের ছকটাই এখানে অ্যাড করার কথা ভাবতেছিলাম, পরে মনে হয় ভুলে গেছি। তো তুমি জাস্ট করবা কি, বিভিন্ন মৌলের প্রতীক ও ল্যাটিন নামে দেখবে যে একটা ছক আছে। পটাশিয়ামের জন্য কি হবে, অ্যান্টিমনির জন্য কি হবে, তারপর হচ্ছে গিয়ে তোমার ওই কি জানি, ডাব্লিউ, হ্যাঁ টাইটেনিয়াম টাংস্টেনের জন্য কি হবে, এই ছকটা তোমরা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। তো এই বিভিন্ন মৌলের প্রতীক ও ল্যাটিন নাম এখানে দেখবে একটা টাইপ আছে। তো বইয়ের ওই ছকটা আমি এখানে দিতে ভুলে গেছি, তোমরা জাস্ট ওই ছকটা থেকে জাস্ট এটা হচ্ছে অ্যাড করে নিয়ে একটুখানি দেখে নিবা, ঠিক আছে। তো জি। এখানে দেখো অ্যান্টিমনি মৌলিক প্রতীক কোনটি, অ্যান্টিমনি হচ্ছে এসবি। তো এটা দেখলেই তোমরা এগুলো পারবা। টাংস্টেন মৌলের প্রতীক কোনটি, টাংস্টেন মৌলের প্রতীক হচ্ছে ডাব্লিউ, ঠিক আছে। ওকে, এই যে দেখো পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম। আর ল্যাটিন ভাষা থেকে গৃহীত প্রতীক কোনটি, এই যে পটাশিয়াম। ল্যাটিন পটাশিয়াম। নাম হচ্ছে ক্যালিয়াম, তাহলে ল্যাটিন ভাষা থেকে গৃহীত হচ্ছে আমাদের পটাশিয়াম। টাংস্টেনের মৌল, তোমার হচ্ছে মৌলের ল্যাটিন নাম হচ্ছে ওয়ালফার্ম, ঠিক আছে। তো এটা একটুখানি দেখে নিবা, ওই যে ছকটার কথা বললাম না, ওই ছকটা জাস্ট বই থেকে দেখে নিবা। বইয়ে কোথায় আছে ছকটা জানো না, দেখছো না এরকম একটা ছক? এটা তৃতীয় অধ্যায় মনে হয় সম্ভবত এটা। তৃতীয় অধ্যায়ে থাকার কথা, আমি আচ্ছা এটা আমি দেখতে হবে। যাই হোক তৃতীয় একটা অধ্যায়। ছক আছে। তৃতীয় তৃতীয় অধ্যায় অধ্যায় হোক এটা। অথবা দ্বিতীয় অধ্যায় হোক, দুইটা অধ্যায়ের মধ্যে একটা অধ্যায়, হ্যাঁ তৃতীয় অধ্যায়ে আছে ছকটা, বুঝছো। তো তোমার হচ্ছে ওই ছকটা থেকে জাস্ট এগুলো একটুখানি দেখে নিবা, ওকে। আচ্ছা ভাই। আমি অ্যাড করতে ভুলে গেছি। তো এখান থেকে দেখো আমরা বিভিন্ন যৌগের সংকেত, এগুলো তো তোমাদের হচ্ছে এমনিতেই জানো, জাস্ট দুইটা জিনিস আমি এখানে দিছি, এইভাবে আসে। কোনটি ন্যাপথালিনের সংকেত, তাই না? তো এই চ্যাপ্টার থেকে বিভিন্ন বিভিন্ন যৌগের সংকেত তোমার হচ্ছে বিভিন্ন চ্যাপ্টারে বিভিন্ন রকম ভাবে আসতে পারে, বাট এই চ্যাপ্টার থেকে সংকেত আসলে এরকম ভাবে আসে যে কোনটি ন্যাপথালিনের সংকেত। দেখো এই যে আমরা জানি ন্যাপথালিনের সংকেত কোনটা বলো, C10H8। এই যে গণ। ওকে। কোনটি কর্পূরের সংকেত, এটা দেওয়া নাই। কর্পূরের সংকেত হচ্ছে গিয়ে আমাদের সি, কর্পূর হচ্ছে C10H16O, এইটা হবে। ঠিক আছে, এটা অপশনে ভুল দেওয়া নাই, তো এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। জি। আচ্ছা, এখন দেখো তাপ প্রয়োগে পদার্থের আচরণ আসলে, দেখো এখানে ঊর্ধ্বপাতিত পদার্থ যদি হয়, কোনটি তাপ দিলে কঠিন অবস্থা থেকে, আচ্ছা তাপ প্রয়োগে আমরা পদার্থের আচরণটা দেখতেছি, তাহলে কোন পদার্থ তাপ দিলে কিরকম আচরণ করে। তো ঊর্ধ্বপাতিত পদার্থ যে কোন অবস্থায় সরাসরি বাষ্পে, তাহলে তো ঊর্ধ্বপাতিত পদার্থ, তাহলে এটা হচ্ছে এইটা, ওকে। এরপর হচ্ছে এখান থেকে এই গ্রাফটার দিকে একটুখানি তাকাও। উক্ত লেখটি নিচের কোন যৌগের তাপীয় বক্ররেখা বলো, তুমি বলো এটা। উক্ত লেখটি নিচে তাপীয় বক্রতা। Al3। হ্যাঁ, কারণ এটা ঊর্ধ্বপাতিত। ধরো এটা যদি কঠিন অবস্থা হয়, কঠিন থেকে সরাসরি কোথায় চলে গেছে, বাষ্প, তারপরে এই কঠিন থেকে কঠিন প্লাস বাষ্প, তারপর সরাসরি বাষ্প, এখানে আর তরল স্টেট আসেনি। তার মানে এটা একটা আমাদের ঊর্ধ্বপাতন রেখার গ্রাফ, এরকম ওই সৃজনশীলেও কিন্তু দেখাইছি যে তিনটা স্টেটে ঊর্ধ্বপাতিত রেখার গ্রাফ শেষ হয়ে যায়, তাই না? এই জি। LCL3। আচ্ছা, এরপর আমাদের বলছে 3 নম্বরে কোনটি উত্তপ্ত করলে তরল হয়, বলো কোনটি উত্তপ্ত করলে তরল হয়। ইউরিয়া। ইউরিয়া, আমরা দেখছিলাম ইউরিয়ার আর গলনাঙ্ক কত দেখছিলাম বলো। 133°C। হ্যাঁ, 133°C, ওকে। কোন পদার্থ থেকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয়, বলো তো কোন পদার্থ থেকে তাপ দিলে আয়োডিন। সরাসরি বাষ্পে পরিণত হয়, আমাদের আয়োডিন। আয়োডিন। ওকে, এগুলো সব সহজ সহজ প্রশ্ন। ওকে, এই টাইপটার পরে বাকি টাইপ গুলো হচ্ছে আমি তোমাদের HW দিয়ে দিব। সো এখানে আর বাকি কি টাইপ আছে, মোল ইলেকট্রন ও পারমাণবিক সংখ্যা, আচ্ছা এগুলো আমি আর করে দিতে হবে, এগুলো আমি নেক্সট ক্লাসে করে দিব। তারপর হচ্ছে আমাদের আইসোটোপের ব্যবহার, এটাও করে দিব নেক্সট ক্লাসে। তারপর হচ্ছে আমাদের পদার্থ ও পদার্থের বৈশিষ্ট্য, এইটা হচ্ছে করে দেবো। তারপর হচ্ছে আমাদের এই স্লাইডটা শেষ। এরপর হচ্ছে টাইপ বহুপূর্ত প্রশ্ন। ওকে, সো দেখলাই তো কি কি টাইপ আছে, এটা তো আমি স্লাইড আপলোড করে দিব, যেগুলো যেগুলো পারো করে ফেলবা। আর আজকে হচ্ছে আমরা এটা খুব ইম্পর্টেন্ট টাইপ, মৌলের ইলেকট্রন, পারমাণবিক সংখ্যা ও ভর ও ভরবেগ, এই টাইপটা খুব ইম্পর্টেন্ট টাইপ, এটা আমাদের বুঝিয়ে দিতে হবে, এটা আমি নেক্সট ক্লাসে বুঝাবো। তো নেক্সট ক্লাসের আমাদের MCQ ক্লাসটা একটু ছোটই হবে, ওকে। জি ভাইয়া। তো আজকে আমরা এই পর্যন্তই থাকি, তাহলে উপরের চিত্রটি নিচের কোন যৌগের ক্ষেত্রে প্রযোজ্য, দেখো তাপ দিলাম,
এইটা এই স্টেটটা কি বলতো? দেখি কি কঠিন। মনে হচ্ছে এটা। এই স্টেটটা হচ্ছে দেখে মনে হচ্ছে কঠিন স্টেট। ওকে, সো এটা হচ্ছে আমাদের কঠিন স্টেট। আর একটা একটা পাত্রের মধ্যে রাখছি, গ্যাসের অণুগুলো ছড়াছড়ি করতেছে, এটা কি বলতো? গ্যাসীয়। বাষ্প বা গ্যাসীয়, আমরা গ্যাসীয় বলি, এটা হচ্ছে আমাদের গ্যাসীয় স্টেট। হ্যাঁ, আমাদের এটা হচ্ছে গ্যাসীয়। ভালো কথা। আমাদের বলছে নিচের উপরের চিত্রটি কোন যৌগের ক্ষেত্রে প্রযোজ্য? কোনটার ক্ষেত্রে প্রযোজ্য হবে বলো? বা এ। হ্যাঁ, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ওকে, এরপরে বলছে তাপ প্রদানে কঠিন হতে সরাসরি বাষ্প হয় কোনটি, বলো কোনটি? ক নাম্বারটা। এটা এটাও এই একই কথা। তাপ প্রয়োগে কোন পদার্থটি ব্যতিক্রম ধর্ম প্রদর্শন করে, বলো এটা দেখি বলো তো। ব্যতিক্রম ধর্ম প্রদর্শন করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, কোনটা? ঘ নাম্বারটা তো। হ্যাঁ, এগুলো সবগুলা প্রথমে কঠিন থেকে তরল যায়, তরল থেকে তারপর হচ্ছে গ্যাসীয় অবস্থায় যায়, বাট এটা তরলে না গিয়ে। এই তো কত সহজ সহজ প্রশ্ন আসে। আচ্ছা, তো টপিক 7 থেকে আমাদের নেক্সট ক্লাসে আলোচনা করব। তো স্লাইডটা আজকে দেওয়ার পরে দেখবা ওগুলা পারো কিনা, ঠিক আছে? আর বইটা রিডিং আচ্ছা। পড়ে ফেলবা। প্রথম কাজ হচ্ছে বই রিডিং পড়বা, পরের কাজ হচ্ছে ভাইয়ার স্লাইড দেখবা, এর পরের কাজ হচ্ছে গিয়ে টেস্ট পেপার সাপ্লিমেন্ট যাই আছে সলভ করে ফেলবা। তো এখানে দেখো 8 নাম্বারটা কি আছে, তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থ তরলে পরিণত হয়, কারণ বলো এখানে কি আন্তঃআণবিক শক্তি কি হ্রাস পায় তাপ প্রয়োগ করলে? এটা কি সঠিক? জি ভাইয়া, সঠিক। আন্তঃআণবিক শক্তি হ্রাস পায়, রাইট। মধ্যকার যে আকর্ষণ বল আছে সেটা আস্তে আস্তে কমে যায়, তো অণুর গতিশক্তি বৃদ্ধি ঘটে, এটা কি সঠিক? হ্যাঁ ভাই, সঠিক। 3 নাম্বারটা সঠিক। ভুল। হ্যাঁ, আন্তঃআণবিক দূরত্ব বেড়ে যায়, বাট এখানে বলছে হ্রাস পায়, তাহলে এটা হচ্ছে আমাদের ভুল। কারেক্ট আনসার হচ্ছে আমাদের 1 ও 2। ঠিক আছে, তো আজকে ক্লাসে এই পর্যন্তই থাকলো। এটা রেকর্ডিংটা আপলোড দিয়ে দিচ্ছি, যেভাবে ইনস্ট্রাকশন দিলাম, যেভাবে পড়তে বললাম, এখনই হচ্ছে তুমি একটু নাস্তা টাস্তা করে বইটা রিডিং পড়া শুরু করে দাও, ঠিক আছে? আর রাতে আচ্ছা। সিকিউ ক্লাসে হচ্ছে আবার আমরা জয়েন, এখন ফজলে রাব্বি আসছে ক্লাস শেষে। ক্লাস শেষে কি করতে আসছে? আচ্ছা, যাই হোক। সো আজকে সৃজনশীল ক্লাসে যদি দেখি সবাইরে বলবা জয়েন করতে, যদি দেখি যে বেশি জয়েন না, আজকে এমনি তো আমি একটু ব্যস্ত আছি। তো তোমরা যদি থাকো তাহলে হচ্ছে আমি সময় ম্যানেজ করে রাতের ক্লাসটা লাইভ নিব। আদারওয়াইজ যদি দেখি এরকম দুই তিনজনই আসো, তাহলে আমি রাতের ক্লাসটাও রেকর্ডিং দিয়ে দিব। আচ্ছা ভাই, ঠিক আছে। গ্রুপে জানানো হবে না। আচ্ছা। ওকে, যদি বেশি থাকো তাহলে হচ্ছে ক্লাসটা নিব, আদারওয়াইজ